প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জলীয় বাষ্প ও বায়ুর চাপ। আমরা জলীয় বাষ্প ও বায়ুর চাপ সম্পর্কে জানতে পারবো। এটা জানতে গেলে আমাদের দু একটা বিষয় একটু জানা দরকার, যেমন স্ফুটন কি। স্ফুটন আমরা যখন কোনো একটি কেটলিতে বা কোনো একটা পাত্রে যদি পানি নিয়ে তাপ দিতে শুরু করি, তাহলে একসময় দেখা যায় সেই পানিটা ফুটতে শুরু করে এবং জলীয় বাষ্পটা বের হয়ে যায়। তো এই যে ফুটতেছে সেটাকে বলি আমরা স্ফুটন। আরেকটা বিষয় আছে বাষ্পায়ন কি। বাষ্পায়ন বাষ্পায়নটা হলো কি? বাষ্পায়নটা হলো কোনো স্বাভাবিক তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় কোনো একটা তরলের পৃষ্ঠ থেকে যদি স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পীভূত হয় তাহলে সেটাকে বলা হয় বাষ্পায়ন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, অনেক সময় দেখা যায় খাল বা বিলে সামান্য একটু পানি আছে, সকালবেলায় দেখা গেল, কিন্তু 2-1 ঘন্টা পর গিয়ে বা বিকেলে গিয়ে দেখা যাচ্ছে সেই পানিটা আর নেই, পানিটা শুকাই গেছে। পানিটা কি হলো, কিভাবে শুকাইলো? এখানে তো কেউ তাপ দেয়নি যে বাষ্প আকারে চলে যাবে। তাহলে স্বাভাবিক তাপমাত্রায় কোনো জলীয় বাষ্পের উপরের পৃষ্ঠ থেকে তরলটা ধীরে ধীরে বাষ্প হয়ে যায়, সেটাকেই বলা হয় বাষ্পায়ন। এখন আমরা জলীয় বাষ্পটা কি যদি সেটা আমরা পড়ি, জলীয় বাষ্পটা কি, তাহলে আমরা বলবো যে বাষ্পায়ন প্রক্রিয়ায় কোনো তরলের উপরিপৃষ্ঠ হতে, যেমন খাল, বিল, নদী, নালা, সমুদ্র, এইখান থেকে বায়ুটা স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে যে জলীয় অংশের সৃষ্টি করে সেটাই হলো জলীয় বাষ্প। অর্থাৎ বাষ্পীভূত হয়ে যায় বায়ুটা, পানিটা, সেটাই হলো জলীয় বাষ্প। আমরা বলতে পারি এরকমভাবে, এই জলীয় বাষ্পের কারণে অনেক সময় দেখা যায় কুয়াশা সৃষ্টি হয় বা মেঘ সৃষ্টি হয়। এই জলীয় বাষ্প দিয়ে তখন করে কি ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়ার পর আবার কি বৃষ্টি আকারে ঝরে পড়ে, এরকম হয়। আমরা এরপরে একটু করব বায়ুর চাপটা কি। বায়ুর চাপ আমরা সাধারণত জানি যে এই এক সময় একটা বায়ু আছে আমার সবখানে, এই বায়ুটা যে চাপ দেয় সেটাকে সাধারণত বায়ুর চাপ বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম বা জানলাম যে জলীয় বাষ্পটা কি আর বায়ুর চাপটা কি। অর্থাৎ তাহলে যদি এবার বলি জলীয় বাষ্প চাপ কাকে বলি, চাপ, তাহলে কোন স্থানে জলীয় বাষ্পটা যে চাপ সৃষ্টি করে সেটাকে জলীয় বাষ্পের চাপ বলা হয়। তদ্রূপভাবে বায়ুর চাপ কাকে বলে? তাহলে এই বায়ুটা যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলা হয়। অর্থাৎ জলীয় বাষ্পের চাপ আছে, বায়ুরও চাপ আছে। আমরা যদি এখন তাহলে একটু খেয়াল করে দেখি যে এই চাপটা কেমন, এখন কোন অবস্থায় কোন ক্ষেত্রে এই চাপের পরিমাণটা কম বেশি হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা কিন্তু জানি যে দ্রবণ তৈরি করলে, দ্রবণ যদি তৈরি করা হয়, তোমরা হয়তো পড়ে থাকবে এসএসসিতে যে সম্পৃক্ত দ্রবণ আছে, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ যেমন মনে করি 1 গ্লাস চিনির শরবত তৈরি করা হবে, চিনি দিয়ে পানি দিয়ে শরবত তৈরি করা হবে, কিন্তু 2 চামচ চিনি দিলাম, সম্পূর্ণ চিনিটা মিশে গেল পানির মধ্যে, 4 চামচ দিলাম তাও মিশে গেল, 5 চামচ দিলেও মিশে গেল, কিন্তু 6 চামচ দিলে দেখা যাচ্ছে আর মিশে না, নিচে তলায় নিতে কিছু চিনি জমে থেকে যাচ্ছে। তাহলে যেটা 5 চামচ পুরাপুরি মিশলো এটা হলো সম্পৃক্ত দ্রবণ। 5 চামচের আগে চিনি দেওয়ার ফলে যে দ্রবণ সৃষ্টি হলো সেটা হলো অসম্পৃক্ত দ্রবণ।
আর 5 চামচের পরে যখন দেওয়া হলো সেটা হল অতিরিক্ত দ্রবণ। তদ্রূপ আমরা এইখানে জলীয় বাষ্পর ফলে যে চাপ দেয় এই চাপটা হলো দুই প্রকার। এক নাম্বার হলো সম্পৃক্ত জলীয় বাষ্প, সম্পৃক্ত জলীয় বাষ্প, আর একটাকে বলতে পারি অসম্পৃক্ত জলীয় বাষ্প। বাষ্প একটা সম্পৃক্ত জলীয় বাষ্প আর একটা হলো অসম্পৃক্ত জলীয় বাষ্প। সম্পৃক্ত জলীয় বাষ্পটা হলো কি তাহলে, যে সম্পৃক্ত জলীয় বাষ্পটা হলো যে যদি কোনো একটা বায়ুতে জলীয় বাষ্পটা আসলো, আসার পর সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ওই বায়ুটা ধারণ করতে পারবে সেটা হলো সম্পৃক্ত। এটার জন্য মূলত একটা বদ্ধ জায়গা দরকার। যেমন মনে করি একটা ঘরের মধ্যে যদি আমি বিবেচনা করি, তাহলে এইখানে বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প আসলে জলীয় বাষ্পটা বায়ুর সাথে মিশে যাবে সেটা হলো সম্পৃক্ত জলীয় বাষ্প। আচ্ছা, যদি সম্পৃক্ত জলীয় বাষ্পের পরেও বেশি আসে তাহলে কিন্তু আর বায়ুটা ধরে রাখতে পারবে না, তখন কিন্তু ওই জলীয় বাষ্পটা শিশির আকারে বা ছোট ছোট পানি কণা আকারে পড়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন দ্রবণের ক্ষেত্রে বললাম সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত, কিন্তু জলীয় বাষ্পের ক্ষেত্রে এখানে কিন্তু অতিরিক্তটা নাই, হয় সম্পৃক্ত আর না হলে অসম্পৃক্ত। সম্পৃক্ত হলে সমান করে মিশে থাকবে, সর্বোচ্চ পরিমাণ এখানে জলীয় বাষ্প বায়ুতে ধারণ করবে, আর অসম্পৃক্ত হলে কি তার আগের অবস্থা অর্থাৎ পুরাপুরি বা সম্পৃক্ত অবস্থায় বা সমান অবস্থায় বা সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প থাকবে না, এটা হলো অসম্পৃক্ত। এখানে অতিরিক্ত বলতে কোনো কিছু নেই। তাহলে আমরা যেটা বলতে পারি, যদি একটা পরীক্ষা করি এরকমভাবে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্পটা কি আর অসম্পৃক্ত জলীয় বাষ্পটা কি, মনে করলাম একটা পাত্রের মধ্যে কিছু জলীয় বাষ্প পানি রাখলাম, এই পর্যন্ত পানি রাখলাম, এই জায়গাটুকু ফাঁকা, ঢাকনাটা সুন্দরভাবে বন্ধ করে দেওয়া হলো। আমরা জানি যে বাষ্পায়নটা হলো এমন একটি প্রক্রিয়া যে স্বাভাবিক তাপমাত্রায় আপনা আপনি বায়ুটা জলীয় বাষ্পে পরিণত, পানিটা জলীয় বাষ্পে পরিণত হবে। তদ্রুপ তাহলে যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে, এই পানিটা স্বাভাবিক তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় বাষ্পীভূত হবে, অর্থাৎ জলীয় বাষ্পটা উপরে এখানে আসবে। যখন এখানে জলীয় বাষ্পটা আসতেছে তাহলে বায়ুটাতে জলীয় বাষ্পের পরিমাণটা বাড়তেছে, এখানটা বাষ্পায়ন হচ্ছে আর জলীয় বাষ্পের পরিমাণটা বাড়তেছে। বাড়তে 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 এক সময় দেখা গেল আর বাষ্পায়ন হচ্ছে না। কারণটা কি, কেন হচ্ছে না আমরা যদি দেখি তাহলে বুঝবো যে এইখানকার বায়ুটা সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেই পরিমাণ জলীয় বাষ্প ওর হয়ে গেছে, আর বেশি ও ধারণ করতে পারবে না। এই জন্য এ আর বাষ্পায়ন হয় না, এখান থেকে ও নিতেই পারে না, এই জন্য বাষ্পায়ন হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো একটা বায়ুতে বা বদ্ধ স্থানের বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে সেটাই হলো সম্পৃক্ত জলীয় বাষ্প। আর এই সম্পৃক্ত জলীয় বাষ্পটা যে চাপ দিবে সেটা হলো সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। অনুরূপভাবে এই যে সম্পৃক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বাষ্পায়ন হচ্ছিল, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প যখন এ ধারণ করে নেয় তার পূর্বের অবস্থাটাই হলো অসম্পৃক্ত জলীয় বাষ্প। আর অসম্পৃক্ত জলীয় বাষ্পটা যে চাপ দিবে তাকে অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বলা হয়। এখন সম্পৃক্ত জলীয় বাষ্পের বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে। আর অসম্পৃক্ত জলীয় বাষ্পেরও বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটু পড়তে হবে। এখন বৈশিষ্ট্যগুলো হলো কি কি, যেমন সম্পৃক্ত জলীয় বাষ্পের বৈশিষ্ট্য যদি আমরা পড়ি তাহলে বলবো সম্পৃক্ত জলীয় বাষ্প অবস্থায় এই চাপটা হবে সবচেয়ে বেশি, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের চাপটা হবে সবচেয়ে বেশি, কারণ বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারতেছে ওই সময়। আর অসম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের চাপটা হবে কমও হতে পারে, বেশি সর্বোচ্চ পর্যন্ত যেতে পারে। সম্পৃক্ত জলীয় বাষ্পের ক্ষেত্রে বয়েল চার্লস এর সূত্র মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত জলীয় বাষ্পটা বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। আরো যদি আমরা বলি
সম্পৃক্ত জলীয় বাষ্প সাধারণত বদ্ধ অবস্থায় ঘটে, কিন্তু অসম্পৃক্ত জলীয় বাষ্প অবস্থায় সবসময় ঘটতে পারে। যে কোনো জায়গায় বায়ুর পরিমাণটা বেশি অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকলে সেটা হলো অসম্পৃক্ত জলীয় বাষ্প। আমরা আরও বলতে পারি সম্পৃক্ত জলীয় বাষ্পের আয়তনের উপর নির্ভর করে না অসম্পৃক্ত জলীয় বাষ্প, কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্প সম্পৃক্ত জলীয় বাষ্পটা আয়তনের উপর নির্ভর করে না, যে কোনো সময় ওটা হতে পারে। আর অসম্পৃক্ত জলীয় বাষ্পটা কি এটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, অর্থাৎ আয়তনের উপর নির্ভর করে। অসম্পৃক্ত জলীয় বাষ্পটা আয়তনের উপর নির্ভর করে। যেমন এখানে সম্পৃক্ত অবস্থায় আয়তনের উপর এই জায়গাটাতে বায়ুটা সম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা যদি আয়তনটা বাড়াই দিই তাহলে সম্পৃক্ত অবস্থায় নাও থাকতে পারে। তাহলে আরেকটা বিষয় হলো এখানে যে তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা যদি তাপমাত্রা বাড়াই দিলে সাধারণত আয়তনটা বাড়ে যায়, অর্থাৎ জলীয় বাষ্পটা কি হয়ে যায়, পাতলা হয়ে যায়। তাপমাত্রা বাড়াই দিলে এই সম্পৃক্ত জলীয় বাষ্পটা অসম্পৃক্ত হয়ে যেতে পারে। আবার অসম্পৃক্ত জলীয় বাষ্প যদি আমরা তাপমাত্রা বাড়াই দিই তাহলে তো অসম্পৃক্তই থাকবে, কিন্তু যদি তাপমাত্রা কমাই দিই তাহলে সম্পৃক্ততে পরিণত হতে পারে। এই হলো সম্পৃক্ত জলীয় বাষ্প আর অসম্পৃক্ত জলীয় বাষ্পের মধ্যে তুলনামূলক আলোচনা বা ওদের এটা বৈশিষ্ট্য বা এদের মধ্যে একটা পার্থক্য একটা জিনিস বোঝা যায় আর তুলনামূলক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এখন আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা, এখানে একটা জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু জলীয় বাষ্পটা সম্পৃক্ত অবস্থায় থাকে। আর সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পটা সর্বোচ্চ চাপ প্রদান করে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পটা সর্বোচ্চ চাপ দেয়, আর অসম্পৃক্ত অবস্থায় তাহলে চাপটা কম হয়। তাহলে সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের চাপটা সবচেয়ে বেশি হয়। এবার আমরা যদি এখান থেকে একটু চিন্তা ভাবনা করি যে বায়ুমণ্ডলটা কি, বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। বায়ুমণ্ডলে কি থাকে, বায়ু থাকে, এর কিন্তু অনেকগুলো স্তর থাকে, ট্রপোজ মণ্ডল, স্ট্রাটোমণ্ডল, এই অনেকগুলো বায়ুর স্তর আছে। তো এই বায়ুর স্তরের মধ্যে অর্থাৎ ভূপৃষ্ঠকে ঘিরে যে বিশাল একটা আবরণ দিয়ে ভূপৃষ্ঠটাকে ঢাকে আছে বা ভূপৃষ্ঠকে আবদ্ধ অবস্থায় থাকে, আবৃত করে অবস্থায় থাকে, সেটাই হলো বায়ুমণ্ডল। তাহলে ভূপৃষ্ঠের উপরের দিকে যে বিস্তীর্ণ অঞ্চলটা ভূপৃষ্ঠকে আবৃত করে রাখে সেটাই হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে সাধারণত নাইট্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য গ্যাসগুলো থাকে। যেমন নাইট্রোজেনের পরিমাণ আমরা জানি 77%, আর অক্সিজেন থাকে সাধারণত 21% বা সামথিং 20 পয়েন্ট সামথিং অর্থাৎ 21% এরকম। আর্গন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাসগুলো কিছু পরিমাণ থাকে। তাহলে এই জিনিসগুলো থেকে বায়ুমণ্ডলে এই দুইটা পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আমরা তাহলে বলতে পারি পৃথিবী পৃষ্ঠে বায়ুর তাহলে এই পৃথিবী পৃষ্ঠে বায়ুর ঘনত্ব হবে সবচেয়ে বেশি। যতই আস্তে আস্তে আমরা উপরে দিকে যাই ততই বায়ুর ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে বায়ুমণ্ডলের চাপ সমান কি লিখতে পারি, আমরা বলতে পারি বায়ুমণ্ডলের চাপ সমান শুষ্ক বায়ুর চাপ যোগ জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, বায়ুর চাপকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি, শুষ্ক বায়ুর চাপকে যদি আমরা পি এ দ্বারা প্রকাশ করি, আর জলীয় বাষ্পের চাপকে যদি আমরা এর দ্বারা প্রকাশ করি, তাহলে বোঝা যাচ্ছে যে বায়ুর চাপ আর জলীয় বাষ্পের চাপের ফলে সমষ্টির ফলে হয় কি বায়ুমণ্ডলের মোট চাপ। তার একটা জিনিস খেয়াল করে দেখি, কোনো হয় যদি বায়ুর চাপটা কমে যায় তাহলে জলীয় বাষ্পের চাপটা কি হয়ে যাবে, বাড়ে যাবে, অথবা জলীয় বাষ্প যদি কম থাকে তাহলে বায়ুর চাপটা তাহলে কি বেশি থাকবে, অর্থাৎ বায়ু এবং জলীয় বাষ্প। এখান থেকে আমরা একটা জিনিস আবার বলতে পারি, বায়ুর চাপটা কিন্তু ঘনত্বের সাথে সমানুপাতিক।
বায়ুর চাপটা, এই বায়ুর চাপ হলো ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ বায়ুতে যখন ঘনত্বটা বাড়ে যাবে তখন চাপ তাহলে বাড়ে যাবে, ঘনত্ব যদি কমে যায় তাহলে চাপও কমে যাবে। আবার আমরা বলতে পারি, তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, তাপমাত্রা স্থির রাখতে হবে। কারণ তাপমাত্রা কম বেশি হলে ঘনত্ব কম বেশি হয়ে যায়, ঘনত্ব কম বেশি হয়ে গেলে তখন চাপও কম বেশি হয়ে যাবে। এই জন্য তাপমাত্রা স্থির থাকলে, যদি টি স্থির থাকে, টি যদি স্থির থাকে তাহলে চাপটা হবে ঘনত্বের সমানুপাতিকে। আমরা এখান থেকে কিছু লেখচিত্রগুলো হয়তো দেখতে পারি, আমরা একটু খেয়াল করব। আমি একটু মুছে দিই, আমরা দু একটা লেখচিত্র একটু দেখার চেষ্টা করব। যেমন আমরা যদি বলি যে চাপ এবং বায়ুর চাপ এবং ভরের মধ্যে সম্পর্ক, জলীয় বাষ্পের ভর, ভর m, এর অক্ষে দিকে দিলাম m, আর অক্ষে দিকে দিলাম চাপ। তাহলে এই লেখচিত্রটা কেমন হবে? এই লেখচিত্র এমন হবে, মনে করলাম আমি এখানে কিছু অংশ বায়ু নিলাম, তাহলে এখানে জলীয় বাষ্প আছে বায়ুতে, তাহলে এর একটা চাপের মান পাবো। আর জলীয় বাষ্পের একটা নির্দিষ্ট ভর আছে, মনে করলাম এখানে ভর আছে, তাহলে আমি একটা বিন্দু পাবো এখানে। আচ্ছা, তাহলে আমি বললাম যে জলীয় বাষ্প যদি বাড়ে তাহলে বায়ুর চাপটা যাবে কমে, তাহলে জলীয় বাষ্পের ভর যদি আমি বাড়াই দিই তাহলে বায়ুর চাপটা যাবে কি একটু কমে যাবে, তাহলে আমি বিন্দুটা পাবো এই যে এখানে। জলীয় বাষ্পের ভর যদি আরো বাড়াই দিই তাহলে বায়ুর চাপটা আরো কমে যাবে, এরকম। আরো জলীয় বাষ্পের ভর বাড়াইলে চাপ আরো কমে যাবে, তাহলে এরকম হবে। তাহলে এই লেখচিত্রটা হবে এইরকম একটি লেখচিত্র। আমি কিছুক্ষণ আগে মুছে দিলাম যেটা, যে বায়ুমণ্ডলের চাপ সমান শুষ্ক বায়ুর চাপ যোগ জলীয় বাষ্পের চাপ। অর্থাৎ জলীয় বাষ্প মানে কি, বায়ুতে পানির পরিমাণটা, জলীয় বাষ্পের পরিমাণটা বাড়ে গেল, তাহলে ভর বাড়ে গেলে চাপ যাবে জলীয় বাষ্পের কি কমে যাবে। এই লেখচিত্র হবে এরকম। আমরা যদি আরেকটা লেখচিত্র একটু খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো, আর একটু বুঝবো। মনে করলাম যে একদিকে আছে চাপ আর একদিকে হলো আয়তন, চাপ আর আয়তন, এই দুটার মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, একটু খেয়াল করে দেখি লেখচিত্রটা আমরা বুঝি এরকম ভাবে। এই যে যদি চাপ, আয়তনটা ছিল এইখানে, আয়তনটা বাড়াই দিলাম কিন্তু চাপের কোনো পরিবর্তন ঘটলো না। এ থেকে কি বোঝা যাচ্ছে, যে এইটুকু জায়গার মধ্যে আমি আয়তনটা একটু বড় করে দিলাম কিন্তু চাপের কোনো পরিবর্তন ঘটলো না, মানে কি বায়ুর চাপটা সব ঠিক আছে, মানে কি তাহলে সম্পৃক্ত অবস্থায় আছে। এরপরে যদি আয়তন আরো বাড়াই, যদি চাপটা কমে যায়, কমে গেলে কি আরো কমে গেল, এই যে নিচে আসলো। আমি আরো আয়তন বাড়াইলাম, চাপ তাহলে আরো কমে গেল, তাহলে বোঝা যাবে কি এটা এইরকম ভাবে লেখচিত্রটা। তাহলে বোঝা যাচ্ছে চাপের যদি কম বেশি আয়তনটার পরিবর্তন করলাম কিন্তু জলীয় বাষ্পের বা চাপের কোনো পরিবর্তন ঘটতেছে না। চাপের কোনো পরিবর্তন ঘটনা মানে কি, তাহলে ওখানে সম্পৃক্ত সর্বোচ্চ অবস্থা আছে, সম্পৃক্ত অবস্থা, এটাকে বলতে পারি আমি তাহলে সম্পৃক্ত অবস্থা, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। আর এটাকে বলবো তাহলে অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তা আমরা এভাবে তাহলে বুঝতে পারি। এক কথায় তাহলে আমরা এইটুকু ভালোভাবে একটু অনুধাবন করার চেষ্টা করব। মনে করলাম যে কোনো একটি পাত্রের মধ্যে গ্যাসীয় পদার্থ আছে বা বায়ু আছে, বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাহলে আমরা যদি ওখানে জলীয় বাষ্প দিই তাহলে আস্তে আস্তে জলীয় বাষ্পের পরিমাণটা কম বাড়বে। জলীয় বাষ্প বাড়লে কি হবে, জলীয় বাষ্পের চাপটা বাড়বে, জলীয় বাষ্পের চাপ বাড়লে কি বায়ুর চাপটা কমতে শুরু করবে। এই বাড়তে বাড়তে জলীয় বাষ্পের চাপটা যখন একদম সম্পূর্ণ, অর্থাৎ বায়ুটা সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারলো, সেইটা হলো সম্পৃক্ত জলীয় বাষ্প। আর ওই অবস্থায় যে চাপটা দেবে সেটা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপই হলো সর্বাধিক চাপ হয়। আমরা তাহলে এখানে বুঝতে পারছি এইটুকুই যে যদি বায়ুতে জলীয় বাষ্প থাকে তাহলে বায়ুর চাপটা আস্তে আস্তে কমবে, জলীয় বাষ্প বাড়লে বায়ুর চাপটা কমবে। আবার যদি মনে করো জলীয় বাষ্প কমে যায় তাহলে বায়ুর চাপটা বেড়ে যাবে। বলতে পারি এরকমভাবে দুইটাই সমান সমান অবস্থায় যখন থাকবে, অর্থাৎ বায়ুটা যখন সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেটা হলো সম্পৃক্ত অবস্থা। যদি এর চেয়ে বেশি জলীয় বাষ্প দেওয়া যায় তাহলে সেটা আর বায়ুটা ধরে রাখতে পারবে না,
সেই জলীয় বাষ্পটা আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে শিশির আকারে বা বৃষ্টি আকারে নিচে পড়ে যাবে। আর যদি সম্পৃক্ত অবস্থা থেকে কম অবস্থায় থাকে জলীয় বাষ্প, তাহলে সেটা হলো অসম্পৃক্ত অবস্থা। আমরা জানি সম্পৃক্ত অবস্থার চাপকে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর অসম্পৃক্ত অবস্থার চাপকে অসম্পৃক্ত অবস্থার জলীয় বাষ্পের চাপ বলা হয়। তোমরা যদি মূল বইটা একটু ভালোভাবে পড়ো, তাহলে এটা সম্পর্কে আরও একটু বিস্তারিত ধারণা হবে। আশা করি এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।